এ তো মাচার উপর সোনার কলা গাছ। সোনার কলা গাছ কি আর কখনো সাধারণ মানুষের বাড়িতে জন্মায়? আমাদের আদরের মালা এখন আর কোনো সাধারণ মেয়ে নয়। সোনার কলা গাছের গোপন সন্ধান আমি পেয়ে গেছি। ওই সোনার কলা গাছ আমাদের পরী রাজ্যের এক ঐশ্বরিক শক্তি। তাড়াতাড়ি কর রে, হ্যাঁ তাড়াতাড়ি কর। আর যে করে হোক সবজিগুলো শহরে পৌঁছতেই হবে। হায় 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 রে, ছোকরাটা করলো কি? হ্যাঁ, আমার এই দামি সবজিগুলো সব কাদাতে ফেললো। আমায় ক্ষমা করবেন ব্যাপারী সাহেব, বৃষ্টির পানিতে হাতটা পিছলে গেছিল, তাই ফসকে পড়ে গেছে বস্তাটা। মনে হয় তুই একাই কাজ করছিস। আমার এই সবজিগুলো এখন কে নেবে? কতগুলো টাকা আমার লস কষিয়ে দিলি বলতো। দূর হ, দূর হ তুই আমার চোখের সামনে থেকে এক্ষুনি। হ্যাঁ, এমন অবিচার করবেন না ব্যাপারী সাহেব, ঘরে অবুঝ ছোট মেয়ে রয়েছে, অন্ন না নিয়ে যেতে পারলে যে উপোস থাকতে হবে। ওসব ন্যাকা কান্না কেটে লাভ নেই এখানে। হ্যাঁ, আমার এই লস তোর বেতন থেকে পুষিয়ে নেবো। যা যা এখন এখান থেকে, তোকে আর কাজে আসতে হবে না। কি রে, তোর আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? কাজ কর, কাজ কর। ব্যাপারে একটা টাকাও দিল না, সারাদিন বৃষ্টিতে ভিজে একটু ভুলের জন্য আমায় তাড়িয়ে দিল। কি করব বুঝতে পারছি না, এভাবে বসে থাকতে আর ভালো লাগে না। ওগো, আর জেগে থেকো না, এমনিতেই ঠান্ডা লেগে গেছে। তুমি এভাবে ভেঙে পড়লে চলবে না গো। উপরওয়ালার উপর ভরসা রাখো, তিনি নিশ্চয়ই আমাদের কোনো একটা পথ দেখাবেন। ছোট মেয়ে মালার ক্ষুধার্ত মুখটার দিকে তাকালে আমার বুকটা ফেটে যায়। বাবা হয়েও একবেলা খাবার দিতে পারছি না। চলো আজ রাতের মতো শুধু জল খেয়ে শুয়ে পড়ি। সকালের নতুন সূর্য হয়তো আমাদের ভাগ্যে কোনো নতুন আশা আনবে। শুধু এই নিষ্পাপ মেয়ের মুখের দিকে তাকিয়ে বেঁচে আছি। কবিতা, তুমি ঘুমিয়ে পড়ো, আমার আজ আর বোধহয় ঘুম আসবে না। কি দেখছি আমি? এ তো মাচার উপর সোনার কলা গাছ। ওগো, তাড়াতাড়ি ওঠো, উঠে দেখো আমাদের এই জীর্ণ কুঁড়ে ঘরের মাচার উপর এটা কিসের উজ্জ্বল আলো জ্বলছে। এ কি অলৌকিক কাণ্ড! মাচার উপর রাতারাতি আস্ত একটা কলা গাছ মাটি ফুঁড়ে গজিয়ে উঠেছে। এ তো মনে হচ্ছে সোনার গো। পুরো গাছটাই খাঁটি সোনার মতো ঝলমল করছে। আর দেখো সোনার কলার ছড়াগুলো কেমন ডাগর হয়ে আলোর দুতি ছড়াচ্ছে। কই রে মা বালা, দেখে যা। মা, ঘরে এত আলো কেন? এ কি, আমাদের মাচার উপরে এটা কি হয়েছে? সোনার কলা গাছ রে মা, আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। কবিতা, এটা কি রঙিন কোনো স্বপ্ন, নাকি সত্যি আমাদের ঘরে দৈব আশীর্বাদ এলো? আমাদের সব দুঃখ বোধহয় এবার শেষ হতে চললো। এই অমূল্য সম্পদ আমাদের এই ভাঙা কুঁড়ে ঘরের ভাগ্য পুরোপুরি বদলে দেবে গো। খুব সাবধান কবিতা, এই খবর গ্রামে জানাজানি হলে বিপদ হতে পারে। আমাদের অনেক সতর্ক থাকতে হবে, এই সম্পদ আমায় রক্ষা করতে হবে। তা তোমার বোন আর বোন জামাইকে অন্তত বলো, ওরা তো আমাদের আপনজনই, তাদের না হয় সাহায্য হবে। বলছো? ঠিক আছে, আজই মিনুর বাড়ি গিয়ে বলে আসবো। হাজার হোক বোন বলে কথা। দেখো বাবা, উপকার করতে গিয়ে আবার বিপদে পড়ো না। ওরে মিনু, যোগু, আয় বেরিয়ে আয় তো একটু, কিছু কথা ছিল। এ কে দাদা, তুমি এমন হন্তদন্ত হয়ে কেন এসেছো? আর তোমার চোখে মুখে এমন আনন্দের ঝিলিকি বা কেন দেখছি আজ?
তোরা শুনলে অবাক হয়ে যাবি বোন। আমাদের মাচার উপর রাতারাতি আস্ত একটা সোনার কলা গাছ গজে উঠেছে, যা সোনার আলোয় একেবারে ঝলমল করছে। এ কি বলছো কানাইদা? সোনার কলা গাছ কি আর কখনো সাধারণ মানুষের বাড়িতে জন্মায়? তুমি নিশ্চয়ই আমাদের সাথে কোনো তামাশা করছো। না রে যোগু, নিজের চোখে না দেখলে আমিও নিজেও বিশ্বাস করতাম না। পুরো গাছটাই খাঁটি সোনার, আর তাতে বড় বড় সোনার কলার ছড়া ধরেছে। ভাবলাম তোরা আমার আপনজন, তাই কথাটা বলি। এটা তো কোনো দৈব অলৌকিক ঘটনা ছাড়া আর কিছুই হতে পারে না দাদা। এই অভাবের দিনে সৃষ্টিকর্তা কি তবে তোমাদের দিকে মুখ তুলে চাইলেন? আর তোরা আজ রাতের অন্ধকারে আমাদের বাড়িতে আসিস এটা নিজের চোখে দেখার জন্য। দিনের আলোয় মানুষের ভিড় বা জানাজানি হওয়ার ভয় আছে অনেক। ঠিক আছে কানাইদা, আমরা আজ রাতে চুপি চুপি তোমার বাড়িতে যাব। এমন আশ্চর্য ঘটনা সচক্ষে না দেখলে মনের মধ্যে শান্তি পাচ্ছি না আমি। বউ, আমার এখনো বিশ্বাস হচ্ছে না এই চর্মচক্ষু দিয়ে সোনার কলা গাছ দেখবো। শুধু কি তোমার, আমার কি যে খুশি লাগছে। নিজের ভাই বলে কথা, সৎ হোক, খুব কষ্ট করেছে সারাটা জীবন। আমি ভাবছি যদি কলা গাছটা আমাদের কাছে থাকতো, সারাদিন শুধু গাছটার দিকেই তাকিয়ে থাকতাম। ভালো বুদ্ধি, এমনিতেই দিন দিন কুড়ে হয়ে থাকো, আবার সোনার কলা গাছ চুরির মতলব করো না যেন আবার। মিনুকে দেখছি কিছু বলা যাবে না। চুরি বিদ্যা আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি। পা চালাও তাড়াতাড়ি। মা, এই সোনার কলাটা দেখতে কত সুন্দর আর লোভনীয়। আমি কি একটা কলা গাছ থেকে ছিঁড়ে এখন খেতে পারি? হ্যাঁ মা, তুই একটা ছিঁড়েই খেয়ে দেখ। এই গাছটা তো আমাদের আশীর্বাদ আছে আমাদের মাচার ওপর। দিদি ঠিকই বলেছে রে মালা, আশীর্বাদের স্বাদ কেমন না খেলে টের পাবি কিভাবে? মা, আমার শরীরের ভেতর কেমন জানি অনুভব হচ্ছে, আর হাত পা এমন লাগছে কেন? এ কি সর্বনাশ হলো! দেখো কবিতা, মালা সারা শরীর থেকে কেমন উজ্জ্বল নীল রঙের অদ্ভুত এক জ্যোতি বেরোচ্ছে। আমি যখনই আমার হাত নাড়াচ্ছি, আমার আঙুলের ডগা থেকে ছোট ছোট নীল আলোর ফুলকি বাতাসে যেন বৃষ্টির মতন ঝরে পড়ছে। দেখো বাবা। ওরে বাবারি, এই কি সর্বনেশে কাণ্ড হয়ে গেল! মিনু, চলে এসো। ডায়েরির মতো হয়ে যাচ্ছে মালা, এখানে আর এক মুহূর্ত নয়। মালার সাথে সাথে বাইরে বের হয়। উঠোনে থাকা মরা হিজল গাছটার দিকে তার হাত তাক করতেই মুহূর্তেই মরা গাছ যেন পাতায় পাতায় ভরে ওঠে। মা, মালা, এ কি হচ্ছে এসব? এই জাদুকরি সোনার কলা খেয়ে আমাদের মেয়ে মালা এক অলৌকিক ক্ষমতার অধিকারী হয়ে গেল। এটা ভাবতেই আমার গা শিউরে উঠছে। দেখো বাবা, আমি মনের ইচ্ছায় ইশারা করতে আমাদের উঠোনের শুকনো মরা গাছটা আবার সজীব হয়ে ফুলে ফলে ভরে উঠলো। আমি বুঝতে পেরেছি, আমাদের আদরের মালা এখন আর কোনো সাধারণ মেয়ে নয়। ওর এই পবিত্র শক্তি দিয়ে ও নিশ্চয়ই পৃথিবীর অনেক মানুষের উপকার করবে। আমার দীর্ঘদিনের সাধনা আজ সফল হতে চলেছে। সোনার কলা গাছের গোপন সন্ধান আমি পেয়ে গেছি। এই গ্রামেই যে পাবো এটা ভাবতে পারিনি। ওই সামান্য এক গরিব কৃষকের কুঁড়ে ঘরে এমন দুর্লভ ধন থাকতে পারে না। এখন তাহলে কি করবেন মালিক? ছোট্ট মেয়ে মালা তো একটা সোনার কলা খেয়ে ফেলেছে। ওর শরীরে এখন অফুরন্ত ঐশ্বরিক ক্ষমতা। ওকে বন্দি করে সব শক্তি শুষে নিলেই আপনি অমর হয়ে যাবেন। ঠিক বলেছিস, কিন্তু আমি নিজে গেলে গ্রামবাসী আর সাধারণ মানুষ বাধা দিতে পারে। তাই আমার পোষা রাক্ষসীকেই পাঠাতে হবে এই ভয়ঙ্কর কাজে।
ওরে ওরে পিশাচিনী রাক্ষসী, এখনই জেগে ওঠ। তোকে এক্ষুনি ওই গ্রামে গিয়ে ওই কানাইয়ের মেয়ে মালাকে আমার আস্তানায় তুলে আনতে হবে। আপনাদের আদেশ পালন করাই আমার একমাত্র লক্ষ্য প্রভু। আজ রাতের অন্ধকারেই আমি ওই ছুকরিকে মেরে তুলে নিয়ে আসব। আর সোনার কলা গাছ তো ওটা আমার বা হাতের খেলা। হা 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 হা। এই তো সেই জীর্ণ কুড়ে ঘর। এখান থেকেই সোনার কলার তীব্র সুগন্ধ ভেসে আসছে। ঘরে ঢুকে দেখি। এটা বলে রাক্ষসী তার মন্ত্র বলে কানাইয়ের ঘরে ঢোকে। সে সময় কবিতা জেগে ওঠে আর রাক্ষসীকে দেখে ফেলে। ওগো, জলদি জেগে ওঠো, এ কি ভয়ানক দানবী আমাদের ঘরের ভিতরে ঢুকে পড়েছে গো। চুপ থাক, আমি তোর শক্তিধর মেয়েকে নিতে এসেছি। ওরে পাপিষ্ট ডাইনি, তুই আমার মালার হাত ছাড়। আমার মেয়েকে তুই কোথায় নিয়ে যাচ্ছিস? এখনই ওকে আমার কোলে ফিরিয়ে দে। খামোশ, সামান্য ক্ষুদ্র মানুষ। এই ক্ষমতাধর মেয়ে এখন থেকে আমাদের মহান জাদুকর তান্ত্রিক প্রভুর অন্ধকার আস্তানায় বন্দিনী হবে। হা 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 হা। মা বাঁচাও, বাবা বাঁচাও। এই কুৎসিত রাক্ষসীটা আমাকে জবরদস্তি করে আকাশে উড়িয়ে নিয়ে যাচ্ছে। আমি অনেক ভয় পাচ্ছি। চুপ কর মেয়ে। এই দেখ তোদের ভাঙা কুটির থেকে কিভাবে সোনার কলা গাছ আমার কাছে চলে আসে। রাক্ষসী হাত দিয়ে জাদু ছাড়ে। জাদু বলে সোনার কলা গাছ কানাইয়ের ঘর ভেদ করে রাক্ষসীর কাছে চলে আসে। ও দাদা, ও বৌদি, হে কি সর্বনাশ হয়ে গেল তোমাদের। সারা ঘর বাড়ির জিনিস এমন লন্ডভন্ড হয়ে চারিদিকে ছড়িয়ে আছে কেন? মিনুরে, আমাদের সব সুখের প্রদীপ আজ নিভে গেছে। এক ভয়ঙ্কর রাক্ষসী এসে আমাদের মালার সোনার গাছটাকে নিয়ে গেছে। আমার বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে রে মিনু। আমার ছোট্ট মেয়েটা রাক্ষসীর হাতে না জানি কত কষ্ট পাচ্ছে। তোমরা একদম এভাবে ভেঙে পড়ো না কানাইদা। আমরা যখন এসেছি তখন মালাকে উদ্ধার না করে আমরা ফিরবো না কেউ। কি বলো কানাইদা? অনেক হয়েছে। আর না, আমি জানি না কেন আমার মাথার উপর সোনার কলা গাছ এলো, আর কেনই বা মালা কলা খেলো, আর রাক্ষসী বা কেন মালাকে আর কলা গাছকে উঠিয়ে নিয়ে গেল। দাদা একটু শান্ত হও। তোমরা ভেঙে পড়লে চলবে কিভাবে? ভাগ্যিস গাছটা আমি চুরি করিনি। এই রাক্ষসী আর পাপিষ্ট তান্ত্রিক যেখানে লুকিয়ে থাকুক না কেন, আমরা পাতাল খুঁজে হলেও মালার সঠিক সন্ধান বের করবই। চল রে যোগু, তোমরা শুধু আমাদের জন্য আশীর্বাদ করো। এই কথা বলে কানাই আর যোগু হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে গ্রামের জঙ্গলে পৌঁছে যায়। হঠাৎ ঝোপের আড়ালে কান্নার আওয়াজ শুনতে পায় যোগু। এই কানাইদা, তুমি একটু এই ঝোপের সামনে থামো তো। আমার মনে হচ্ছে ওই পাশ থেকে কেমন একটা করুণ কান্নার সুর ভেসে আসছে। ঠিকই তো বলেছিস, আমিও কেমন একটা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। চল তো সাবধানে উঁকি দিয়ে দেখি ওখানে কেউ আছে কিনা। দয়া করে আমাকে সাহায্য করো হে মানব সন্তান। আমি এই বিষাক্ত জঙ্গলি কাঁটায় অনেকক্ষণ আটকে আছি। আরে এটা এক অপূর্ব ডানাওয়ালা মায়াবী পরী। এই ভয় পেও না সুন্দরী পরী, আমরা তোমাকে সাহায্য করব। তুমি চিন্তা করো না পড়ি, এই যে কাঁটাগুলো তোমার ডানার উপর থেকে সরিয়ে দিচ্ছে এক্ষুনি। কানাই আর যোগু মিলে পরীর উপর থাকা কাঁটাগুলো খুব সাবধানে সরিয়ে নেয়। পরী সেখান থেকে উঠে দাঁড়ায়। অনেক অনেক ধন্যবাদ তোমাদের এই বিপদ থেকে উদ্ধার করার জন্য। বলো, তোমরা এই ভয়ঙ্কর বনের পথে কি উদ্দেশ্য নিয়ে হন্যে হয়ে ঘুরছো?
আমার ছোট মেয়ে মালাকে এক দুষ্টু ডাইনি তুলে নিয়ে গেছে। তাকে উদ্ধার করতে গিয়ে আমরা এই বনে পথ হারিয়ে ফেলেছি। আমি সবই জানি কানাই, এজন্যই হয়তো তোমার সাথে আমার আবার দেখা। এসব কি বলছো পরি? আমি তুমি আগে থেকে চিনতে। চুপ করে থেকো না, আমার মেয়েটা আজ বিপদে। শোনো তবে, ওই সুন্দরী পরী, আমার 100 বছরের সাধনার কলা গাছ যে তোকে এনে দিতেই হবে, না হলে তোর মুক্তি নেই। তোর হুমকি দেখে আমি ভয় পাই ভেবেছিস তান্ত্রিক? ওই সোনার কলা গাছ আমাদের পরী রাজ্যের এক ঐশ্বরিক শক্তি, যা কিনা তোর মতো ভণ্ড তান্ত্রিককে দিয়ে দেব? কখনোই না। ঠিক আছে, তবে আমার মন্ত্র বলের অভিশাপে তুই পরী রাজ্যেও ফিরতে পারবি না, আর রইল তোকে বন্দি করা। দেখ, যখন তান্ত্রিক মন্ত্র পড়তে থাকে, পরী বুদ্ধি করে তার জাদুর লাঠি থেকে ছাই ছুঁড়ে মারে তান্ত্রিকের চোখে, আর সে সেখান থেকে চলে যায়। আমার চোখে ছাই দিলি, তোকে 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 আমি ছাড়বো না। আমার হাত থেকে তুই নিস্তার পাবি না। তারপর আমি তান্ত্রিকের কাছ থেকে পালিয়ে তোমাদের গ্রামে এসে পড়ি, আর সেদিনই তোমার সাথে আমার দেখা হয় বৃষ্টির মধ্যে। অসহায়ত্ব আর দারিদ্রতা দেখে সেই সোনার কলা গাছ তোমাদের ঘরের মাচার উপর রাখি, কিন্তু ভুল করে তোমার মেয়ে মালা একটা কলা খেয়ে ফেলে, যা তান্ত্রিক টের পেয়ে যায়, আর তার পোষা রাক্ষসীকে পাঠিয়ে তোমার মেয়ে মালা আর সোনার কলা গাছ নিয়ে যায়। আমার মেয়ের কোনো দোষ নেই পরি। আমাদের কথাতেই মালামা সোনার কলা খায়, আর তার শরীরে এক ধরনের শক্তি চলে আসে। হ্যাঁ, এখন দয়া করে আমার মেয়েকে উদ্ধার করার পথ বলে দাও। এই হলো বিজলি, আমার প্রিয় জাদুর পঙ্খিরাজ ঘোড়া। এর পিঠে চড়ে তোমরা নিমেষেই ওই তান্ত্রিকের রাক্ষসী কেল্লায় পৌঁছে যাবে। ও তোমাদের সেখানে নিরাপদে পৌঁছে দেবে। ওরে বাবারে, কি চমৎকার ঘোড়া! এই ডানাগুলো তো যেন ঠিক রূপলি মেঘের মতো উজ্জ্বল। এইরকম অভিযান কানাই দাদার সাথে না এলে যেতে পারতাম না। অনেক কৃতজ্ঞতা জানাই তোমায় দয়ালু পরি। এই পক্ষীরাজ ঘোড়া ছাড়া আমরা হয়তো কোনোদিনও ওই দুর্গম পাহাড়ের কেল্লায় পৌঁছতে পারতাম না। মনে রেখো, মালার ভেতরে এখন ঐশ্বরিক জাদুকরী শক্তি আছে। ওকেই সাহসী হয়ে ওই দুষ্ট পাপিষ্ঠ তান্ত্রিককে কেল্লায় পরাজিত করতে হবে। হে পক্ষীরাজ বিজলি, আমাদের মেঘের ওপর দিয়ে বাতাসের বেগে উড়িয়ে নিয়ে চলো ওই অন্ধকার দুর্গের মরণ সীমানায়। তোমাদের এই মহৎ যাত্রা শুভ হোক। আর এই নাও একটা জাদুর লাঠি, এটা তোমাদের উপকারে আসতে পারে। পরীর দেয়া জাদুর লাঠি নিয়ে কানাই আর যোগু পঙ্খিরাজের পিঠে চেপে আকাশ কাঁপিয়ে মেঘের বুক চিরে ডানা মেলল। চাঁদনি রাতের সাজ ভেদ করে তারা উড়ে চলেছে। ও কানাইদা, কত উঁচুতে আমরা দেখো! যেন মনে হচ্ছে সবই স্বপ্ন। তোমার সাথে না এলে পক্ষীরাজ ঘোড়ায় উঠতে পারতাম না গো। চুপ কর না যোগু, কোথায় আমার মেয়ের চিন্তায় মাথা ঘোরাচ্ছে, আর তুই আসছিস অভিযান নিয়ে। চল রে পক্ষীরাজ, আরো জোরে চল। পূর্ণিমা চাঁদ মাঝ আকাশে এলেই তোর সব জাদুকরী শক্তি আমি এই সোনার পাত্রে মন্ত্র দিয়ে শুষে নেব, আর সাথে সাথেই সোনার কলা গাছ চিরতরে আমার মন্ত্র বলে চলে আসবে। তুমি খুব পাপিষ্ঠ এক লোভী তান্ত্রিক। আমার বাবা ঠিক আমাকে এখান থেকে উদ্ধার করতে আসবে, তুমি দেখে নিও। এই দুর্ভেদ্য অন্ধকার কেল্লায় সাধারণ কোনো মানুষের আসার সাধ্য নেই। তোর জীবনের অবসান আর আমার অমরত্ব আজ নিশ্চিত। প্রভু, এই সোনার কলা গাছ থেকে একটা কলা নেই দেখছি। তাহলে কি মেয়েটা এই সোনার কলা খেয়ে নিয়েছে? হ্যাঁ, আর এটাই সে ভুল করেছে। অন্যদিকে আমার মন্ত্র শক্তিকে জাগিয়ে দিয়েছে। প্রভু, আপনি জলদি মালাকে শেষ করে দিন। পূর্ণিমার চাঁদ যে আকাশে উঠতে লাগলো। সৎ মানুষকে শয়তান শুধু ধোকাই দিতে পারে, শেষ করতে পারে না। হে পাপিষ্ঠ তোতা, তোমরা জানো না
সোনার কলার শক্তি শুধু ভালোর জন্য দেওয়া হয়েছে। কোনো অসৎ বা খারাপ কাজে এটা কখনো তোমাদের সাহায্য করবে না। সেটা কিছুক্ষণের মধ্যে সময় বলে দেবে মালা। ওরে রাক্ষসী, কেল্লার চারিদিকে পাহাড় আরো কড়া কর, কোনো কারো যেন শব্দ অব্দি আমি না পাই। আপনি নিশ্চিত থাকুন প্রভু, মাঝে আসারও সাধ্য নেই এই কেল্লায়। আমি নিজেই কেল্লার সদর দরজায় পাহারা দিতে যাচ্ছি এখন। এই দেখো কানাইদা, নিচেই সেই ভয়ানক কালো পাথরের কেল্লা। এই চারিদিকে এক থমথমে পরিবেশ বিরাজ করছে। একদম নিচু গলায় ফিসফিস করে কথা বল যোগু। পক্ষীরাজকে ওপাশে নামিয়ে দিয়ে আমরা নিঃশব্দে পাঁচিল বেয়ে ভেতরে ঢোকার চেষ্টা করব। ওই দেখো, পাঁচিলের পাশে রাক্ষসী দাঁড়িয়ে আছে। আমাদের সাবধানে কাজ করতে হবে। হে পক্ষীরাজ ঘোড়া, আমাদের এখানে নামিয়ে দাও। কানাইদা, আমি রাক্ষসীর নজর কোনোভাবে অন্যদিকে ঘোরাই, আর তুমি ওপরের গরাদ খুলে মালাকে ভেতর থেকে উদ্ধার করো। যোগু রাক্ষসীর দিকে নিজের টর্চ লাইট বের করে চোখে মারে এবং রাক্ষসীর নজর কাড়ে। সেই ফাঁকে কানাই ভেতরে প্রবেশ করে। ওই তো আমার মালা। পাপিষ্ট তান্ত্রিক কিভাবে মেয়েটাকে বেঁধে রেখেছে। পরি পরি আমাকে যে মায়াবী জাদু করে লাঠিটা দিয়েছে, ওটা দিয়ে তালাটা খুলে ফেলি। হঠাৎ করেই চোখে জানি কিসের আলো পড়লো। না না না, সন্দেহজনক মনে হচ্ছে, দেখতে হবে। এগিয়ে গিয়ে দেখি, মানুষের গন্ধ নাকে আসছে। বাবা, তুমি এসেছো? ওই তান্ত্রিক আমায় অনেক কষ্ট দিয়েছে, তুমি আমায় এখান থেকে উদ্ধার করে নিয়ে যাও। আর ভয় নেই মা, তোর বাবা এসে পড়েছে। চল চল আমার সাথে। তাই তো বলি, মানুষের গন্ধ কোথা থেকে এলো? একটাকে তো আধমরা করে রেখে এসেছি, এবার তোদের পালা। মালামা সাবধান, রাক্ষসী আসছে। তুই ভয় পাস না, সেই সোনার কলা খেয়ে তোর মধ্যে অনেক শক্তি আছে। তুই পারবি রাক্ষসীকে ধ্বংস করতে। হ্যাঁ বাবা, অনেক হয়েছে, এবার আর রাক্ষসীর নিস্তার নেই আমার হাতে। এই বলে মালা দুহাত উঁচু করে চোখ বন্ধ করে। সঙ্গে সঙ্গে মালার হাত থেকে আগুন বের হয়ে রাক্ষসীর মুখে গিয়ে পড়ে। ওরে বাবারে, আমার মুখটা পুড়ে গেল রে। এই মেয়ে এত শক্তি কোথা থেকে পেল? এক্ষুনি তান্ত্রিক বাবাকে জানাতে হবে। হে কি রাক্ষসী, তোর এই অবস্থা কেমন করে হলো? কে করলো তোর এমন অবস্থা? হে পাপিষ্ঠ তান্ত্রিক, আমি করেছি রে। আমায় না মারতে চেয়েছিলি? দেখ, আমার বাবা আমায় তোদের কাছ থেকে নিতে এসেছে। পারলে কিছু করে দেখা আমায়। এত বড় স্পর্ধা তোর! পুঁচকে একটা মেয়ে হয়ে আমার সাথে টক্কর! প্রভু, এক্ষুনি শেষ করে দিন মেয়েটাকে, আর সময় নষ্ট করবেন না। শয়তান তোতা, শয়তানের সাথে থেকে শয়তান হয়েছিস। মালামা, তোর শক্তি বলে ওকে ধ্বংস করে দে। মালা দেরি না করে আবারও দুহাত উঁচু করে চোখ বন্ধ করে। তার হাত থেকে এক নীল আলো তান্ত্রিকের গায়ে এসে পড়ে, কিন্তু তান্ত্রিকের কিছুই হয় না। বলেছিলাম না, তুই আমার কিছুই করতে পারবি না। এবার তোদের আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এই মালামা, গল্পে পড়িসনি শয়তানদের প্রাণ থেকে পাখির মধ্যে? আমার মনে হয় ওই তোতার মধ্যে শয়তানের জান লুকিয়ে আছে। এই কথা শেষ না হতেই কানাই পেছন দিয়ে তান্ত্রিকের কাঁধ থেকে তোতাকে ধরে ফেলে। ছাড় ছাড়, আমায় ছেড়ে দে বলছি। খবরদার ওকে কিছু করিস না। এই নে তোদের সোনার গলা গাছ। আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে এবার। ও, তার মানে এই পাপিষ্ঠ পাখির ভেতরে তোর জান লুকানো। তবে নে তোর পাপের শাস্তি।
পড়ে গেলাম আমার 100 বছরের সাধনা একটা পুঁচকে মেয়ে শেষ করে দিল। আমি আমি আবার ফিরবো, আমি আবার ফিরবো মেয়ে। যাক, অবশেষে আমার বুদ্ধিটা তাহলে কাজে লাগলো। পিসে মশাই, তুমিও তো অনেক আঘাত সয়েছো ওই রাক্ষসীর। তোমার এই উপকার কখনো ভুলবো না। এবার বাড়ি চলো, মা যে খুব চিন্তা করছে। দাঁড়া মা, সোনার কলা গাছটা সাথে নিয়ে যাই। যার জন্য এত কিছু হলো, একে এখানে ফেলে যাবো আমি? এই বলে কানাই, মালা আর যোগু তিনজনে তাদের বাড়ি চলে আসে সেই পরীর দেয়া পক্ষীরাজ ঘোড়া দিয়ে। এ কি, আমার মেয়ে ফিরে এসেছে! ওরে মিনু, দেখে যা, আমার মালা ফিরে এসেছে। মারে, তোকে ওই রাক্ষসী কিছু করেনি তো? না মা, বরং আমরাই তাদের পরাজিত করে ফিরে এসেছি। আমি জানতাম মালা, তুমি পারবে। তোমার এ জয় শুধু তোমাদের জন্য নয়, বরং পরী রাজ্যের সকলের জন্য। আমি যা পারিনি, তুমি তা করে দেখালে। এই নাও পড়ি, তোমার সোনার কলা গাছ। এটা আমার আর দরকার নেই। আমরা দুঃখে থেকেও শান্তিতে সবই থাকতে পারি, কিন্তু অতি সুখ আমাদের কপালে থাকে না। তাই এটা নিয়ে যাও। কানাই, আমি অনেক দুঃখিত। আমি জানতাম না এই সোনার কলা গাছ থেকে তোমাদের এমন পরিস্থিতি হয়ে যাবে। আমি তো শুধু সাহায্য করতে চেয়েছিলাম। সাহায্য যদি করতেই হয়, আমার মেয়ের জাদুকরি শক্তি নিয়ে নাও। আমি চাই না আবারও এটার জন্য কোনো বিপদ ঘরে উকি দিক। ঠিক আছে, আজ থেকে মালা সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে। আমি চলে যাচ্ছি মালা, তবে যাবার আগে তোমায় এই কলার বীজগুলো দিয়ে গেলাম। এগুলো মাচার উপর চিটিয়ে দাও। গাছ বড় হলে অনেক কলা খেতে পারবে। পরিদি, এগুলো তো আবার সোনার কলার বীজ নয়। পরে যদি আবারও রাক্ষসী আসে? না গোমে, এটা সাধারণ কলার মতোই, কিন্তু জাদুর কলা, যা কখনো শেষ হবে না। আর তোমাদের অভাব মিটেও যাবে। আমি চলি তবে। তাহলে শেষমেশ পেট ভরে কলা খেতে পারবো, তাই না বাবা? তুই একা না, তোর পিসে মশাইকেও দিমা, নয়তো আবার গাছই নিয়ে যেতে পারে কোনো একদিন। ও কানাইদা, আমি চুরি বিদ্যা ছেড়ে দিয়েছি এখন। ভাগ্যিস সোনার কলা গাছটা নিয়ে নি। ওরে বাবারে বাবা! যাক, তাহলে সোনার কলা গাছের পর্বটা তবে শেষ হলো। এখন বীজ থেকে কলা হলে তোমাদের সকলকে নিয়ে খাবো, কেমন? আমার পাগলি মেয়ে একটা।